আসসালামু আলাইকুম। প্রিয় চিকিৎসকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের একটা ঐতিহাসিক দিন বাংলাদেশের ইতিহাসের জন্য। সেটা হলো আজকে আমাদের 54তম বিজয় দিবস, 16ই ডিসেম্বর। তো প্রথমে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের একটা এমআরসিএস এর বিশেষ আয়োজন। আসলে বিজয় দিবসকে কেন্দ্র করে বরাবরই আমাদের জেনেসিসের একটা অফার থাকে, এবং সে অনুযায়ী আমাদের আহ, একটা সেলিব্রেশন হয় আর কি। সো আলটিমেটলি আমাদের আউটলায়ারেরও জেনেসিস আউটলায়ারেরও অফার চলছে বিজয় দিবস উপলক্ষে। এর সাথে আমাদের এমআরসিএস এর আসলে জার্নিটা সম্পর্কে আমরা আজকে প্রোগ্রামটা আয়োজন করেছি। এটা মূলত আমাদের এমআরসিএস এর আদ্যপান্ত সম্পর্কে আমরা জানবো। এমআরসিএস আসলে কি রকম, এখানে আসলে কি রকম হুম। পরিশ্রম করা লাগে এমআরসিএস দেওয়ার জন্য, কি রকম কস্টিং। তো ওভারঅল পুরোটা সম্পর্কে পুরো জার্নি, এবং কিভাবে আমাদের এফসিপিএস এর সাথে আমরা কোলাবোরেশন করতে পারি, আমাদের বেসিক প্রশ্নগুলো কতটা বেশি গুরুত্ব দিতে হয়, সব মিলেই কিন্তু আমাদের আয়োজনটা আর কি। সো আমরা আজকে আলোচনায় চলে যাব। আস্তে আস্তে আমাদের মেন্টরদের কথা, আমাদের সকলের গাইডেন্সের কথা শুনবো আমরা। সো প্রথমে আমরা চলে যাব, আজকে আমাদের সাথে যুক্ত আছে ডক্টর নাইম সিদ্দিকী। সে এমআরসিএস কমপ্লিট করেছে অলরেডি, এবং এফসিপিএস পার্ট 1 এবং এমএস রেসিডেন্ট নিউরোসার্জারি ঢাকা মেডিকেল কলেজ, এবং লাস্ট যে বিসিএস হলো 48 বিসিএস এর সেখানে রিকমেন্ডেড হয়েছে। তো নাইম সিদ্দিকীকে অনুরোধ করছি, আপনি আমাদেরকে আপনার এমআরসিএস জার্নি এবং এমআরসিএস এর বেসিক জিনিসগুলোকে কত বেশি গুরুত্ব দেওয়া লাগে, এবং এফসিপিএস এর সাথে কিভাবে কোলাবোরেশন করা যায়। আপনি যেহেতু আগে এমআরসিএস পাস করেছেন, পরে এফসিপিএস এমএস সবগুলোতে এন্ট্রান্স এক্সাম দিয়েছেন, আবার বিসিএস ও দিয়েছেন। সো আলটিমেটলি কিভাবে আপনার বেসিক নলেজ গুলো কাজে লাগলো, ওভারঅল আমাদের এমআরসিএস জার্নিটা সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাশার ভাই আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। শুরুতেই সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এমআরসিএস জার্নিটা আসলে আমি শুরু করেছিলাম আমার ইন্টার্নশিপের 1 মাস কি 2 মাস পর। মানে আমার ইন্টার্নশিপ শেষ হয়েছিল জুলাইতে। সো আমি অগস্টের শেষের দিকে সম্ভবত শুরু করেছিলাম যে এমআরসিএসটা দিব, এবং এমআরসিএসটা আমি দিয়েছি জানুয়ারিতে। তো আমার মোটামুটি প্রিপারেশনটা যদি আমি এইভাবে বলি যে আহ, আমার প্রিপারেশনটা ছিল এফসিপিএস এমআরসিএস ওভারল্যাপিং। আমি জানুয়ারির 5 তারিখে এফসিপিএস দিয়েছি আর জানুয়ারি 9 তারিখে এমআরসিএস পার্ট এ দিয়েছি। তো বলতে গেলে আমার আসলে এমআরসিএস এর যে প্রিপারেশনটা আমার ছিল সেটা আসলে অনেকটা জেনেসিস এর এফসিপিএস এর শীটের উপরই ছিল। তো আমি আসলে এফসিপিএস এর জেনেসিস এর শীট পড়তাম, জেনেসিস এর ক্লাসগুলো দেখতাম, আর সাথে ইএমআরসিএস টা পড়তাম আর কি। আর জেনেসিস এফসিপিএস এর রেগুলার এক্সাম গুলো দিতাম। তো আমি যেহেতু রিসেন্টলি এমআরসিএস পার্ট এ পার্ট বি দুটাই পাশ করেছি, এবং যেহেতু এই জার্নিটা আমি আল্লাহর রহমতে খুব স্মুথলি পার করে এসেছি, এবং খুব অল্প সময়ে পার করে এসেছি, তো আমি আপনাদেরকে এই ব্যাপারে হয়তো একটু ক্লিয়ার কনসেপ্ট দিতে পারবো। এমআরসিএস আর এফসিপিএস এর মধ্যে আসলে মিলটা প্রচুর। প্রচুর বলতে কি, আপনার কোশ্চেন প্যাটার্নে মিল আছে, আপনার সিলেবাসে মিল আছে। যদি আমি এফসিপিএস এর কথা বলি, সেখানে একটা সিগনিফিকেন্ট পোর্শন অ্যাবাউট, যেটা বেসিক পোর্শন আছে, তার একটা সিগনিফিকেন্ট পোর্শন হচ্ছে অ্যানাটমি। এমআরসিএস এর ক্ষেত্রেও যদি আমি ধরি, সেখানে একটা সিগনিফিকেন্ট পোর্শন হচ্ছে অ্যানাটমি, অলমোস্ট 1/3 হচ্ছে অ্যানাটমি থেকে কোশ্চেন থাকে। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে ফিজিওলজি। সো এমআরসিএস এরও সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফিজিওলজি। আর মাইনর কিছু থাকে, যেমন হচ্ছে ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি। আরেকটা ইম্পর্টেন্ট যেটা থাকে সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে এফসিপিএসও ইম্পর্টেন্ট, এমআরসিএসও ইম্পর্টেন্ট। আর যেটা হচ্ছে অ্যাপ্লাইড সার্জিক্যাল সায়েন্স, যেটুকু থাকে সেটা এমআরসিএস এর তুলনামূলক বেশি থাকে এফসিপিএস এর তুলনায়। বাট কিছু জিনিস তো ওভারল্যাপিং থাকেই। এখন যদি কেউ চিন্তা করে যে একসাথে এফসিপিএস এমআরসিএস পরীক্ষা দিব, যেটা আমি করেছিলাম, সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে খুব একটা ভালো আইডিয়া, এটা কোনো খারাপ আইডিয়া না। এটা চ্যালেঞ্জিং কিছু না, এটা আসলে সম্ভব। আপনাকে যেই পরিমাণ আপনি এফোর্ট দিতেছেন তার থেকে হয়তো 20 to 30% এফোর্ট এক্সট্রা দেওয়া লাগবে। তবে পরীক্ষা দেওয়ার আগে আমার ফার্স্ট যে স্ট্র্যাটেজিটা ছিল সেটা হচ্ছে আমার উইকনেস আইডেন্টিফাই করা, আর এক্সামের যে উইক স্ট্রেংথ
স্ট্রেংথ মানে কোন পোর্শনটা বেশি মার্ক ক্যারি করছে সেটা ফাইন্ড আউট করা। তো সেইটা ছিল হচ্ছে অ্যানাটমি। আমি যদিও অ্যানাটমি লেকচারার ছিলাম 4 মাস, তারপর আমি বলবো অ্যানাটমি এমন একটা সাবজেক্ট যেটা একবার পড়লে মনে থাকে না। সো এই জন্য অ্যানাটমির জন্য অনেকের, মানে আমি অ্যানাটমির জন্য আর কি একটা ফার্স্টে একটা বই নিয়েছিলাম, সেটা হচ্ছে আমার যেটা পড়া ছিল গ্রেজ অ্যানাটমি ফর স্টুডেন্ট। আমার কাছে মনে হয়েছিল যে এটার ভিজুয়ালটা আসলে বেশ ভালো। তো আমি এই বইটা মোটামুটি একবার রিভিউ করার চেষ্টা করেছি। এর অল্টারনেটিভলি অনেকের আফটারি বই আছে, সেটা রিভিউ করতে পারে। এবং বর্তমানে যদি আমি বলি জেনেসিসের কয়েকটা শীট দেখলাম, এগুলো বেশ কম্প্রিহেন্সিভ। এবং এখানে আমি যেটা দেখলাম যে সেখানে যেরকম আপনার যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়া আছে তার সাথে বেশ ভালো সুন্দর ছবিগুলো দেওয়া আছে যাতে ভিজুয়াল মেমোরি তৈরি হয়। অ্যানাটমিটা মোটামুটি কম্প্রিহেন্সিভলি মাথায় আসার পর, এবং অ্যানাটমির মধ্যে মেনলি হচ্ছে আপার লিম্ব অ্যান্ড লোয়ার লিম্ব, এই পোর্শনটা একটু তুলনামূলক ডিফিকাল্ট হয়। কারণ হচ্ছে যে অ্যাবডোমেন থোরাক্স এই দুইটা মোটামুটি আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে, পেলভিক এরিয়াতে একটু ঝামেলা হয়, বাট আপার লিম্ব লোয়ার লিম্বটা একটু বেশি মানে টাচে থাকি না আর কি আমরা যারা অর্থোপেডিক্সের না। তো এই দুইটা একটু ভালোভাবে দেখা লাগছিল। তারপর হচ্ছে যে এরপর আমি চলে এসেছিলাম হচ্ছে যে এমআরসিএস এর জন্য ইএমআরসিএস যে বইটা আছে, ইএমআরসিএস বই নিয়ে আমি সিরিয়ালি পড়া শুরু করেছিলাম। ফার্স্টে ফিজিওলজি, দেন অ্যানাটমি, দেন এইভাবে একবার রিভাইজ দিয়ে ফেললাম। একবার রিভাইজ দিলে কি হলো, আমার মাথায় গেঁথে গেল যে এই পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট, এই টপিকস থেকে বারবার কোশ্চেন আসছে। তো এইটা দেখার পর আমি কি করতাম, যেহেতু আমি একসাথে দুইটা প্রিপারেশন নিয়েছিলাম, আমি এফসিপিএস এর রুটিন অনুযায়ী এফসিপিএস এর পড়া পড়তেছি আর তার সাথে ইএমআরসিএস টা পড়তেছি। আর উম, এটা ছাড়া আমার যেই যেই টপিকে কনফিউশন হইতো সেই টপিকস গুলা হচ্ছে আমি ক্লিয়ার করে ফেলতাম। যেমন আমার ইএমআরসিএস পড়ার সময় দুইটা টপিকসে বেশি কনফিউশন হতো, সেটা হচ্ছে ভাস্কুলার স্কিন। তো ভাস্কুলার স্কিনটাতে আমার এক্সট্রা এফোর্ট দেওয়া লেগেছিল। এরপর কিছু কিছু ক্ষেত্রে আপনার এমআরসিএস ইএমআরসিএস যে বইটা আছে সেখানে অ্যান্সার দেওয়া থাকবে অ্যাকর্ডিং টু নাইস গাইডলাইন্স বা নাইস গাইডলাইন্স। তো যে যে টপিকসের আমি অ্যান্সারটা জানি না বা নাইস গাইডলাইন অনুযায়ী দেওয়া আছে, যেমন কার্সিনোমা প্রোস্টেটের তাদের নাইস গাইডলাইনে বলা আছে রোবোটিক প্রোস্টেটেক্টমি। সো এই ক্ষেত্রে আমি যেটা করেছিলাম জাস্ট একবার নাইস গাইডলাইনটা দেখে চলে এসেছিলাম ওই পোর্শনটা। আর এইটার পরে হচ্ছে একটা রিকলস ছিল, একটা ফৌজিয়া শিট ছিল। আর আমার সাথে একটা পার্টনার ছিল, সো সে আমার সাথে মানে তার সাথে বসে বসে প্র্যাকটিস করাতে বেশ একটা সুবিধা হতো। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এমআরসিএস পার্টে দিব, তার কত মাসের টাইম নিয়ে প্রিপারেশন নেওয়া উচিত, অথবা এফসিপিএস এবং এমআরসিএস পার্টে দুটোই একসাথে দিব, কয় মাসের টাইম নিয়ে প্রিপারেশন নেওয়া উচিত, আমি বলবো যে মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট থাকলে আপনার যদি রিসেন্ট টাইমে পড়াশোনা শেষ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি বলবো 6 মাসই যথেষ্ট। যদি একটা গ্যাপ থাকে বা দেখা যাচ্ছে যে পাশ করেছেন অনেক আগে, কিছুদিন জিপি প্র্যাকটিস করেছেন বা কিছুদিন কোথাও চাকরি করেছেন, দেন আপনি ব্যাক করতেছেন স্টাডিতে, সেই ক্ষেত্রে আমি বলবো 6 মাস থেকে 1 বছর, সেটা আপনার পার্সোনাল নিডের উপর ডিপেন্ড করে দিতে পারেন। আর এরপর আমি বলবো যে ইএমআর সিরিজটা হচ্ছে বেস। আর আপনার নিজের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বর্তমান সময় আমি বলবো যে জেনেসিসের যেই লেকচার শিটগুলো আছে বা নোটসগুলো আছে সেটাই কম্প্রিহেন্সিভ বা যথেষ্ট। বেটার হয় যে ক্লাসে তো জানিয়ে দেওয়া হয় কোনগুলো ইম্পর্টেন্ট, তারপরও বেটার হয় যদি আপনি এটা নিজে ইএমআর সিরিজ সলভ করার সময় ফাইন্ড আউট করেন যে হ্যাঁ এই টপিক্সটা ইম্পর্টেন্ট, এই টপিক্স থেকে বারবার কোশ্চেন আসছে। যেমন ফ্র্যাকচার স্কাফয়েড থেকে বারবার কোশ্চেন আসছে, বা নার্ভস থেকে বারবার কোশ্চেন আসছে যে এই নার্ভ ইনজুরি, বা দেখা যাচ্ছে ফুড ড্রপ থেকে বারবার কোশ্চেন আসছে। তো আপনি জাস্ট ইএমআর সিরিজ থেকে দেখার পর যদি আপনি এই শিটসটা পড়েন তাহলে হচ্ছে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, এরপর আপনার ইএমআর সিএস এ অ্যান্সার দেওয়া থাকে, মোটামুটি একটা টার্গেট থাকতে হয় ইএমআর সিএস রিভিশন দিতে দিতে মোটামুটি 94-95%-এর উপরে যখন আপনার পার্সেন্টেজ চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি যতটুকু পড়েছি এটা আমার মাথায় মোটামুটি গেঁথে গেছে। আর এরপর হচ্ছে যে কিছু পোর্শন আছে যেমন রিকলস, ফৌজিয়া শিট, এগুলো হচ্ছে যে মোটামুটি ইএমআর সিএস 3-4 বার রিভিশন দেওয়া শেষ, আপনার বেসিকটা দেখা শেষ যে হ্যাঁ আমার উইকনেস ছিল অ্যানাটমিতে, আমি অ্যানাটমি দেখে ফেলেছি। বা আমার উইকনেস ছিল ফর এক্সাম্পল ফিজিওলজিতে, আমার নেফ্রোলজিতে উইকনেস ছিল, আমি সেটা দেখে ফেলেছি। বা কিছু কিছু জায়গাতে
এমব্রায়োলজি থেকে আসে, যেমন হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের এমব্রায়োলজি আসে, অথবা জেনিটো ইউরিনারি সিস্টেমের এমব্রায়োলজি থেকে কিছু কিছু কোশ্চেন আসে। সেটা আমি দেখে ফেলেছি। এখন এইটা দেখে ফেলার পর আপনি যখন রিকল বা ফুজিয়া শিট প্র্যাকটিস করতে যাবেন, একটাই পার্থক্য, সেটা হচ্ছে যে ইএমআরসিএস এর অ্যান্সার গুলো 100% কারেক্ট। বাট রিকলস বা ফুজিয়া শিটে আপনাকে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনাকে অ্যাটলিস্ট এই পর্যন্ত আসতে হবে, যাতে আপনি বুঝতে পারেন যে হয় অ্যান্সারটা কারেক্ট, অথবা ভুল থাকলে আপনি কেন ভুল, কারেক্ট অ্যান্সারটা বের করে আনতে পারেন। বেশিরভাগ অ্যান্সারই কারেক্ট থাকে, দুই একটা হয়তো ভুল থাকে। আচ্ছা, এরপর এরপর যেটা থাকে সেটা হচ্ছে যে এমআরসিএস আর এফসিপিএস একসাথে যদি মানে কেউ প্রিপারেশন নিতে চায়, দুই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে দুই ক্ষেত্রে আমাদের একটা সিগনিফিকেন্ট এসবি আছে। এমআরসিএস হচ্ছে 300টাতে 300টা এসবিএ, আর হচ্ছে এফসিপিএস এ 50% এসবিএ, দ্যাট ইজ 75 কোশ্চেন্স থাকে। এখন ইএমআরসিএস থেকে এফসিপিএস এ কিছু কোশ্চেন হুবহু কমন থাকে, যেমন রিকলস থেকে এমআরসিএস এ কিছু কোশ্চেন হুবহু কমন থাকে, কিছু কোশ্চেন ফৌজিয়া শিট থেকে কমন থাকে। সেরকম ইএমআরসিএস থেকে এফসিপিএস পার্ট ওয়ান এর কোশ্চেন কিছু কিছু কমন থাকে। আর এর বাইরে যদি আমি বলি, সেটা হচ্ছে যে কখনোই 100% ইএমআরসিএস থেকে আপনার এমআরসিএস পরীক্ষায় কোশ্চেন আসবে না। কখনোই ইএমআরসিএস বলেন, এসবিএ পাল বলেন, এখান থেকেই 100% কোশ্চেন আসবে, ব্যাপারটা এরকম না। কিন্তু আপনি যখন একটা কম্প্রিহেন্সিভ এসবিএ টেক্সট বুকে চলে গেছেন, যেটা এসবিএ পাল বা ইএমআরসিএস, এসবিএ পালটা যেহেতু এফসিপিএস ফোকাসড, এটা এফসিপিএস টা কভার করে। আর ইএমআরসিএস যেহেতু এমআরসিএস ফোকাসড, এটা এমআরসিএস এফসিপিএস দুটাই কভার করে। So, আপনি যখন এটা কয়েকবার প্র্যাকটিস করে ফেলেছেন, তখন আপনার এসবিএ টা ফেস করার অ্যাবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। আহ, বেড়ে যাবে বলতে কি, দেখা যাচ্ছে যে আমরা অনেকগুলো সিচুয়েশনই পড়ে যাই, যেমন হচ্ছে যে ট্রানজিশনাল সেল কার্সিনোমা অফ ইউরেটার। তো এরকম কোনো কোশ্চিন থাকলে তার ট্রিটমেন্ট কি হবে? ট্রিটমেন্ট হবে নেফ্রো ইউরেটারোটমি উইথ রিসেকশন অফ এ কাফ অফ ব্লাডার, এরকম কিছু একটা অ্যান্সার হবে। কিন্তু যদি এরকম কোশ্চেন, যেটা আমার ক্ষেত্রে ছিল, যে রাইট এন্ড লেফট কিডনি, তো লেফট কিডনিটা নাই, রাইট কিডনির ডিস্টাল ইউরেটার, যেটা ডিস্টাল ইউরেটারে হচ্ছে ট্রানজিশনাল সেল কার্সিনোমা দেখা গেছে, এবং ডিস্টাল ইউরেটারটা ব্লক হয়ে আছে। So, এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশনটা কি হবে? একটা অপশন ছিল হচ্ছে যে নেফ্রো ইউরেটারেক্টমি, আরেকটা অপশন ছিল এরকম যে ডিস্টাল ইউরেটারেক্টমি, আরেকটা অপশন ছিল যে কেমো রেডিয়েশন, আর এরকমই আর দু একটা অপশন ছিল। So, এই কোশ্চিন তো আমি আসলে ইএমআরসিএস এও পাই নাই বা রিকলসেও পাই নাই। কিন্তু ইএমআরসিএস, রিকলস নিজে নিজে সলভ করার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা টাইম পর ওই ক্যাপাসিটিটা চলে আসে যে হ্যাঁ, এই সিচুয়েশনে আপনি একটা রেশনাল অ্যান্সার দিয়ে আসতে পারবেন। 100% কারেক্ট হবে ব্যাপারটা এরকম না, বাট যেমন আমি দুইটার মধ্যে কনফিউজ ছিলাম, হয় কেমো রেডিয়েশন অথবা ডিস্টাল ইউরেটারেক্টমি। So, আমি ডিস্টাল ইউরেটারেক্টমি দিয়ে আসছিলাম, পরবর্তীতে জানতে পারি যে অ্যান্সার ডিস্টাল ইউরেটারেক্টমি হবে। So, এইটুকু ন্যারো ডাউন করার যে অ্যাবিলিটি, সেটা আপনার প্র্যাকটিস করতে করতে চলে আসবে। আর ইএমআরসিএস এর যেটা হচ্ছে, এমআরসিএস এর যেটা হচ্ছে ক্লিনিক্যাল পার্ট, এটা একটু তুলনামূলক টাফ হয় বেসিক পার্টের তুলনায়, কারণ বেসিক পার্ট তো আসলে ওভার টাইম মোটামুটি সেমই আছে, আমার যেখানে কিডনি আছে সেখানেই কিডনি আছে, বা সেখান থেকে যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থেকে তারা কোশ্চেন করে, খুব বেশি মানে চেঞ্জ হয় না। বাট যেটা হচ্ছে ক্লিনিক্যাল পোর্শন থাকে, যেমন হচ্ছে যে অ্যাপ্লাইড সার্জিক্যাল সায়েন্স, সেটা একটু তারা ক্রিটিক্যাল করার চেষ্টা করে, এবং ক্রিটিক্যালের সাথে সাথে এখানে টাইম ম্যানেজমেন্ট একটু জরুরি হয়। কারণ পরীক্ষা হলে দেখা যাচ্ছে 120 মিনিট, 120টা কোশ্চিন। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে কোশ্চিন গুলো পড়ে অ্যান্সার করতে করতে 120 মিনিট চলে যায়। সো এই অপশনটা থাকে না, আচ্ছা এটা থাক, আমি পরে এসে দাগাবো, আপনাকে দাগাই চলে যেতে হবে। পরে টাইম পেলে আপনি এসে হচ্ছে যে দেখলেন, রিভিউ করলেন, আপনার যদি মনে হয় আপনার প্রথম দাগানোটা ভুল ছিল, আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন না, যে এই 20টা কোশ্চেন আমি এখন পারতেছি না, আমি কনফিউজড, আমি দাগাবোই না, দেখা যাচ্ছে আপনি 120টা কোশ্চেন শেষ করার সাথে সাথে আপনার এক্সাম টাইমটা অফ হয়ে গেল, আপনার অ্যান্সার সাবমিট হয়ে গেল, দেখা যাচ্ছে 20টা কোশ্চেন আপনি একটাও দাগাইতে পারলেন না। এখানে তো নেগেটিভ মার্কিং নাই। আর অ্যাপ্লাইড সার্জিক্যাল সায়েন্সের জন্য বেটার অপশন হচ্ছে বেলি লাভ, আর তার সাথে নাইস গাইডলাইন, আর হচ্ছে ইএমআরসিএস এর কোশ্চেন গুলো প্র্যাকটিস করা।
আর আরেকটা পোর্শন আছে, সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ানও ইম্পর্টেন্ট, এমআরসিএস এ ইম্পর্টেন্ট। এফসিপিএস পার্ট ওয়ানের তুলনায় এমআরসিএস এ এই জিনিসটা বেশি আসে যে কোন টেস্টটা আমরা কখন করব। কখন আমরা ফিশার্স এক্সাক্ট টেস্ট করব, কখন আমরা স্টুডেন্ট টি টেস্ট করব, কখন পেয়ার্ড আনপেয়ার্ড করব, কখন হচ্ছে ম্যান হুইটনি টেস্ট করব। সো এই পোর্শনটা আপনাকে এমআরসিএস এর জন্য এক্সট্রা করে ফোকাস করতে হবে। যে জিনিসটা বায়োস্ট্যাটিস্টিক্স এফসিপিএস এও লাগে, কিন্তু সেটা এত ডিটেলসে লাগে না, যেটা ইএমআরসি মানে এমআরসিএস এর জন্য আর কি একটু ডিটেলসে লাগে। সো এটাই আমার মোটামুটি এমআরসিএস পার্টের প্ল্যান ছিল। জি, ধন্যবাদ নাইম ভাইয়াকে, অনেক সুন্দরভাবে ইলাবোরেটলি সবকিছু বলেছেন। তার মানে বিষয়টা হচ্ছে, যদি আমরা সামারি করতে চাই, তাহলে আমাদের অ্যানাটমিটা মোটামুটি সবকিছুই লাগছে, এফসিবিএসসি যেগুলো লাগে এমআরসিএস এও লাগছে, কিন্তু এমআরসিএস আর একটু ডিপলি লাগছে। ফিগার গুলো আরো বেশি আইডেন্টিফাইড করা লাগছে, কোনটা ডানে যাচ্ছে বামে যাচ্ছে উপরে আছে নিচে আছে, কোন বরাবর গেলে কোন নার্ভটা ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ আপনি যদি এমআরসিএস এর অ্যানাটমির প্রিপারেশনটা নিয়ে নেন, তাহলে আপনার এফসিপিএস অ্যানাটমিকে আর কিছু মনে হবে না। এটা হচ্ছে কথা। আর যদি ক্লিনিক্যাল অংশগুলো, এগুলো আসলে এফসিপিএস এর সাথে একটু কম মিল। যেমন এফসিপিএস এর সাধারণত একটা ডিজিজের, আমাদের হচ্ছে একটা ডিজিজের প্যাথোলজি পর্যন্ত আসে, কিন্তু ইনভেস্টিগেশন বা ম্যানেজমেন্ট পর্যন্ত কিন্তু যায় না। কিন্তু এমআরসিএস এ আমাদের ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট পর্যন্ত যাওয়া লাগে। সো এই জিনিসগুলো কিন্তু খুব বেশি কঠিন হয় না, কারণ আপনি ক্লিনিক্যাল অংশগুলো যখন দেখবেন, যখন আমাদের মেন্টররা পড়াবে, তখন কিছু জিনিসকে যখন ফোকাস করে পড়াবে, ওগুলো আগে না পড়া থাকলে খুব বেশি কিন্তু সময় লাগে না। কিন্তু অ্যানাটমিটা একটা সময় নিয়ে, নিজের একটা প্যাশন থেকে, ক্লাস করার পরও নিজে থেকে ফিগার দেখে দেখে, যেমন নাইম ভাই বললেন যে উনি বিভিন্ন ফিগার দেখেছেন, বা বা আমাদের বাজারে যে প্রচলিত বইগুলো আছে, যে কোনো একটা বইকে আপনি ইয়া করে ধরতে পারেন, ফিগার দেখলে অসুবিধা নেই। অনেকে নিটার দেখে, অনেকে বিশ্রাম সিং এর ছবিগুলো একটু বেশি সহজ, সেগুলো দেখে, যার যেটাতে কমফোর্টেবল। কিন্তু একটা মেইন বইয়ের শীটের পাশাপাশি একটা মেইন বইয়ের ফিগার দেখে 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 আপনাকে প্রশ্ন সলভ করে 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 অ্যানাটমির একটা ভাস্ট নলেজ মাথার মধ্যে নিয়ে আসতে হবে। একদম নিজের শরীরের সাথে আপনি তুলনা করতে পারবেন যে কোন দিক থেকে কোনটা যাচ্ছে না যাচ্ছে। অ্যানাটমির ব্যাপারে যদি একটা কনফিডেন্স চলে আসে, তাহলে কিন্তু এমআরসিএস খুব বেশি কঠিন কিছু হবে না। কারণ পেপার টু তো আমাদের, বিশেষ করে পেপার টু তে যারা ক্লাস নেয়, এক একজন এক এক বিষয়ের, যেমন নিউরো সার্জারি যিনি ক্লাস নেন তিনি নিউরো সার্জারিতে হয়তো রেসিডেন্ট, যিনি ইউরোলজি ক্লাস নেন তিনি জেনারেল সার্জারি বা ইউরোলজি রেসিডেন্ট, যিনি অর্থোপেডিশিয়ান তিনি অর্থোপেডিক্সের ক্লাস নেন। এগুলো নেওয়ার ফলে কি হয় যে তার প্রিসাইজ নলেজ গুলো থাকে, আপনাকে একদম কারেক্ট নলেজটা আপনাকে প্রোভাইড করতে পারবে। ফলে আপনার জন্য কিন্তু এই জিনিসটা অনেক বেশি কঠিন হবে না। নাহিম ভাই এই জিনিসগুলোকে সুন্দর করে ইলাবোরেটলি বললেন, এবং আশা করি আমাদের জন্য এটা খুব বেশি উপকার হবে। আহ নাইম ভাইকে ধন্যবাদ। এমনি কারো কিছু জানার থাকলে নাইম ভাই থেকে, বা লাইভেও যারা দেখছেন, কারো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আহ এরপরে আমরা নাইম ভাইয়ের কাছে প্রশ্ন আসলে আবার আসবো। এরপরে আমরা চলে যাই আমাদের আরেকজন মেন্টরের কাছে। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর নিপা নাহিদা আপু। আপু বার্ন প্লাস্টিক সার্জারির রেসিডেন্ট হিসেবে আছে ফেজ বি এমআরসিএস পার্টে। আপুকে অনুরোধ করছি যে আমাদের মানে ওভারঅল ব্যাচ গুলো কোনগুলো কাদের জন্য ভালো হবে, এবং কিভাবে একজন ডক্টর শুরু থেকে শেষ পর্যন্ত ওই ব্যাচের সাথে যুক্ত হলে একটা ভালো প্রিপারেশন হবে, এরকম একটা গাইডেন্স দেওয়ার জন্য। নাহিদ আপু, আমার কথা কি শোনা যাচ্ছে? জি বাসার, থ্যাংক ইউ। জি। থ্যাংক ইউ বাসারকে। আজকে আমাদের সাথে আমাদের মোটামুটি আমি যদি বলতে চাই যে আমাদের ট্যালেন্টেড মেন্টরদের মধ্যে মোস্ট ট্যালেন্টেড মেন্টর নাইম সিদ্দিক আমাদের সাথে ছিল। নাইম আছে, নাইমের পর আমাদের সাথে হচ্ছে বাসার আছে। বাসার কোলোরেক্টালের সার্জারি, কোলোরেক্টাল সার্জারি রেসিডেন্ট। মোটামুটি আমরা যারা সার্জারিতে এমএসডি, সবারই হচ্ছে প্রথম চয়েসটাই মেবি থাকে যে হচ্ছে কোলোরেক্টাল। তারপর যখন দেখি যে না মাত্র দুইটা সিট বা তিনটা সিট, তখন কিন্তু আমরা কিন্তু চিন্তা করি যে না অন্যদিকে একটু চিন্তা করি। এর সাথে নাইমের কথা আমরা শুনছিলাম যে নাইম খুব নাইম তো আমার এবং বাসার আমাদের দুইজনের জুনিয়র, এবং খুব কম বয়সে সে অনেকগুলো ডিগ্রি করে ফেলছে। আহ নাইমকে অনেক অনেক কংগ্রেচুলেশন। আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আউটলায়ারে
এমআরসিএস টিমের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি। আমি ডক্টর নাহিদা, ফেসবি রেসিডেন্ট প্লাস্টিক সার্জারি, ঢাকা মেডিকেল কলেজে আছি। তো আমাদের এমআরসিএস এর আপনাদের এমআরসিএস টা মোটামুটি আমি বলতে পারি, আমরা যারা সার্জারিতে কেরিয়ার করতে চাই, স্পেসিফিক্যালি আপনারা যদি আমার কথাই বলেন, আমি যখন ইন্টার্ন তখনই মোটামুটি আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে যে আমি সার্জারিতেই কেরিয়ার করব। তখন হচ্ছে প্রথম এমআরসিএস শব্দটার সাথে পরিচিত হচ্ছি। এমআরসিএস, এফসিপিএস, এমএস এই শব্দগুলোর সাথে যখন পরিচিত হচ্ছিলাম, তখন এমআরসিএস অ্যাকচুয়ালি বাংলাদেশে তখন সেই মুহূর্তে ওইরকম গাইডলাইন দেওয়ার মতো কেউ ওইরকম ছিল কিনা ওইটাও জানতাম না। তার মধ্যে কিছু কাশ্মীরি কিছু ফ্রেন্ড ছিল, ওরা দেখতাম যে এমআরসিএস এর জন্য এমআরসিএস পড়তেছে, ওদের কাছ থেকে তখন বই নিয়ে দেখলাম। তো প্রথমে অ্যানাটমি, যেহেতু যেহেতু সার্জারিতে তারাই ক্যারিয়ার করে যারা মোটামুটি অ্যানাটমি যাদের ভালোবাসে বেশি করে তো সেই কোশ্চেনগুলো মুখস্থ করতেছিলাম, ভালো লাগতেছে। তখন হচ্ছে বাংলাদেশ আইল্যান্ড দেওয়ার মতো একটা কোচিং সেন্টার। তখন হচ্ছে দেখলাম যে এখানে খরচ দেখলাম যে তখন ওইটা দেখে আমি চিন্তা করতেছি যে মানে ইন্টার্ন অবস্থায় ওইটা আসলে এফোর্ড করা নট পসিবল। তখন আমরাও ইএমআরসিএসি পড়েছি। তারপরে হচ্ছে যখন দেখলাম যে সব কিছু, যখন আমি যেহেতু ঢাকার বাইরের মেডিকেলে ছিলাম, ঢাকার বাইরে থাকার কারণে এই ডিগ্রি গুলো সম্পর্কে আমাদের আইডিয়া খুব কম ছিল। আবার সেই সময়টাতে যেটা ছিল, ফেসবুকে এই যে জেনেসিসের যে এখন জেনেসিসের যে গ্রুপ বলেন, পেজ গুলা বলেন, প্রত্যেকটা ডিগ্রির আলাদা আলাদা পেজ, আলাদা আলাদা গ্রুপ আছে, এইগুলাতে এত এত ইনফরমেশন আছে। ওই সময়টাতে এই জিনিসগুলো ছিল না। তো দেখা গেল যে এটা আমার অ্যাফোর্ডেবিলিটির বাইরে, বাট ওইটাই কিন্তু প্রথম একটা স্বপ্ন ছিল যে এমআরসিএস বিদেশি একটা ডিগ্রি হবে। অত বেশি জানতামও না। তারপর ইন্টার্নি শেষ করার পরে আমরা ঢাকায় আসলাম। ঢাকায় এসে বিভিন্ন কোচিং, এই কোচিং ওই কোচিং, যাই হোক আল্লাহর মতে এরপর রেসিডেন্সি হলো। রেসিডেন্সি হওয়ার পরে তারপরে কিছুটা সাহস পেলাম যে না, অ্যাফোর্ডেবিলিটির বাইরে হলেও আই ক্যান এফোর্ড দিস। তখন জেনেসিসে আসলাম। তখন জেনেসিসে দেখলাম যে জেনেসিসে একটা ব্যাচ আছে এবং সেটা খুব অ্যাফোর্ডেবল। জেনেসিসের যে ব্যাচটা, সেটা আমি প্রথমে যে কোচিং এ গেলাম, সেটার যে খরচ ছিল সেটার প্রায় আমি বলতে পারি যে হচ্ছে 5 ভাগের 1 ভাগ। এখানে যে খরচটা সেটা। তো মনে হলো যে না, শুরু করি, প্রিপারেশন শুরু করি, তারপর দেখা যাবে কি হোক। আল্লাহর রহমতে প্রিপারেশন শুরু করলাম, পরীক্ষা দিলাম এবং জেনেসিস এর মেন্টরদের মাধ্যমে, মেন্টরদের হাত ধরে এমআরসিএস ও হয়ে গেল, এমআরসিএস পার্টও পাশ করে গেলাম আলহামদুলিল্লাহ। তো জার্নিটা খুব বেশি একটা সহজ ছিল না, কারণ হচ্ছে ঢাকার বাইরের মেডিকেল গুলোতে এই জিনিসগুলো একটু ইনফরমেশন গ্যাপ থাকে। আর সেই সময়টাতে আরেকটু ইনফরমেশন গ্যাপ ছিল, সেটা আরো 4 বছর আগে। ইনফরমেশন অনেক গ্যাপ ছিল, সেটা জানাটাও কষ্ট ছিল। আলহামদুলিল্লাহ এখন জেনেসিসে এমআরসিএস এর আমাদের একটা স্ট্রং একটা টিম তৈরি হয়েছে। আমাদের অনেক ট্যালেন্টেড মেন্টররা জয়েন করছে। এই যে আমাদের এখানে আমাদের সাথে ডক্টর বাশার আছে, ডক্টর নাইম আছে। এছাড়াও আমাদের অনেক ট্যালেন্টেড মেন্টর আছে। ইনশাআল্লাহ আমি আশা করি যে আপনারা অলরেডি জেনেসিস আউটলিয়ার পেজে ওনাদেরকে দেখছেন। তাদের কথাগুলো আপনারা শুনেছেন, কে কিভাবে প্রিপারেশন নিয়েছে। তো এখন আমাদের যে টিমটা আছে, যে টিমটা কাজ করেছে, সেই টিমটা আমরা এমআরসিএস এর যে টোটাল যে সিলেবাসটা, অথবা হচ্ছে আমি বলতে পারি যে আপনার যা যা পড়া লাগবে সেগুলো আমরা এত সুন্দর করে গুছিয়ে এনেছি। এখন আপনার জন্য আমি বলতে পারি যে এই মুহূর্তে এমআরসিএস এর প্রিপারেশন নেওয়াটা, ইমার্স যেমন আমাদেরকে নাইম বলছিল যে সেই ইএমআরসিএস টাই খুব বেশি পড়েছে। তো ইএমআরসিএস এর যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা ইএমআরসিএস যখন পড়তে যাই, তখন যেটা হয়, ইএমআরসিএস এ একটা কোশ্চেন অ্যানাটমি, এরপর একটা ফিজিওলজি, এরপর একটা ক্লিনিক্যাল কোশ্চেন। তো দেখা যায় যে মোটামুটি কিছুদিন পড়তে পড়তে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়া বন্ধ করে দিই, যেটা আমার ক্ষেত্রে প্রথমবার হয়েছিল যখন আমি ইন্টারনেটে এরকম করছিলাম, নিজে নিজে যখন ইএমআরসিএস পড়ার চেষ্টা করছিলাম। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে সেই ইএমআরসিএস এবং হচ্ছে রিকল গুলাকে নিয়ে আমরা রিসার্চ করেছি। রিসার্চ করে টপিক গুলোকে আমরা আলাদা করেছি। এবং হচ্ছে এই জেনেসিসে যেহেতু এফসিপিএস এবং এমএস এই কোচিং গুলাতেও, এই ব্যাচ গুলাতেও আমরা ছিলাম, সেই আলোকেই আমরা হচ্ছে আমাদের শিট গুলাকে আলাদা করে নিয়েছি এবং টপিক গুলাকে আমরা আলাদা করে নিয়েছি। টপিক গুলো আলাদা করে আপনাদের জন্য সুন্দর একটা শিট রেডি করেছি। এবং এখন আপনাদের জন্য প্রিপারেশনটা কোয়াইট ইজি হয়ে গিয়েছে। এবং যেহেতু আমাদের একটা বিশাল মেন্টর প্যানেল আছে, প্রত্যেক পরীক্ষার পরেই আমরা কোশ্চেন গুলো নিয়ে অ্যানালাইসিস করি। এবং আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। ইএমআরসিএস থেকে খুব কম কোশ্চেন হচ্ছে, বাট ইএমআরসিএস এর যে ইনফরমেশন গুলা, ইএমআরসিএস এর যে এক্সপ্লানেশন, সেই এক্সপ্লানেশনে আছে। তো এই জিনিসগুলো স্পেসিফিক্যালি আপনাকে অ্যানালাইসিস করে পড়তে হবে না, যেটা করতে গিয়ে আমরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে পড়াশোনা বন্ধ করে দিই। পড়াশোনা বলে মনে হয় যে না, ইটস নট ফর মি, আমরা এটা এফোর্ড করতে পারবো না। ওই জিনিসটা আর আপনাদের হবে না, কারণ আমাদের ওইরকম দক্ষ একটা মেন্টর প্যানেল এখন এখন তৈরি হয়েছে। বাসায় বলছিল যে ক্লিনিক্যাল, এবং হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি যে এমআরসিএস এর ক্লিনিক্যাল পার্টটুকুই কঠিন। এখন ক্লিনিক্যাল পার্টটুকু কঠিন এবং অনেক সময় দেখা যায় আমরা যে রিকলের কোশ্চেন গুলা পাই, সেই কোশ্চেন গুলা কখনোই একদম হচ্ছে
থাকে না, কমপ্লিট থাকে না, দেখা যায় যে হাফ হাফ কোশ্চেন থাকে। তো এখন ক্লিনিক্যাল কোশ্চেন গুলো তো এমনি হচ্ছে ক্লিনিক্যাল কোশ্চেনের সিনারিওটা বড় থাকে, তারপর হচ্ছে আমরা পুরোটা কোশ্চেন পড়েও শেষ করতে দেখা যায় অনেক সময় সময় শেষ করা যায় না। সেক্ষেত্রে আমাদের হচ্ছে যখন আমরা ক্লিনিক্যাল ক্লাসগুলো করি, আমাদের ক্লিনিক্যাল ক্লাসে আমাদের যে মেন্টর আছে সেই মেন্টররা, যেমন আপনার যে প্লাস্টিক সার্জারির পার্টটুকু, সেই প্লাস্টিক সার্জারির পার্টটুকু একজন প্লাস্টিক সার্জারি রেসিডেন্ট আমি পড়াবো, এবং হচ্ছে ব্রেস্ট সার্জারির পার্টটুকু আমি আপনাকে পড়াবো। এরপর যদি আমি বলি যে আপনার ইউরোলজির একজন রেসিডেন্ট আপনাকে পড়াবে, অর্থোপেডিক্স এর রেসিডেন্ট একজন পড়াবে, তখন আপনার কাছে যে ইনফরমেশনটা যাবে সেটা টু দ্য পয়েন্ট ইনফরমেশন যাবে। এবং অনেক সময় এমন হয় যে রেকর্ড গুলো আমরা সলভ করতে পারছি না, তখন আমরা দেখা যায় যে ওই স্পেসিফিক মেন্টরের কাছেই আমরা যাই, যে হচ্ছে অর্থোপেডিক্স এরকম একটা টপিক ছিল, তিনি যদি নাও পারেন, দেখা যায় যে উনি ওনার সিনিয়রদের কাছ থেকে জেনে সেটা আমাদেরকে স্পেসিফিক্যালি টু দ্য পয়েন্টে জানাতে পারছেন। কিন্তু এটা যখন হচ্ছে আপনি অন্যান্য জায়গায় দেখবেন, সেখানে হচ্ছে যে ওনাদের কাছে টু দ্য পয়েন্ট স্পেসিফিক সেই ইনফরমেশনটা ওদের কাছে থাকে না। এটা খুব স্বাভাবিক, একজন মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব না। হ্যাঁ, আমার পক্ষে ইউরোলজির, কারণ এই যে বেসিক যে ম্যানেজমেন্ট গুলা থেকে আসে, বেসিক যে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে যে গাইডলাইন গুলা, এই গাইডলাইন গুলা আমি কখনোই ইউরোলজির একটা গাইডলাইন নিয়ে রিসার্চ করব না, যেটা একদম ইউরোলজির রেসিডেন্ট করবে। বা অর্থোপেডিক্স এর নতুন কোন একটা গাইডলাইন এসেছে, সেখান থেকে একটা কোশ্চেন এসেছে, সেটার অ্যান্সার কিন্তু সেই অর্থোপেডিক্স এর রেসিডেন্ট বা অর্থোপেডিক্স এর যে কনসালটেন্ট আছে, সেটার অ্যান্সার ওনার কাছেই আছে, সেটার অ্যান্সার কিন্তু আমাদের কাছে নাই। তাহলে এই যে এই সুবিধাটুকু আমরা আপনাদেরকে দিতে পারি। এখন এই মুহূর্তে আপনারা যারা এমআরসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আমাদের বিভিন্ন ধরনের ব্যাচ চালু আছে। আপনারা যারা একটু এখন যারা ইন্টার্ন করছেন বা ইন্টার্ন শেষ, এমআরসিএস এর প্রিপারেশন শুরু করেছেন, বা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন মোটামুটি শুরু করেছেন মাত্র, তাদের ক্ষেত্রে আমি বলবো আমাদের যে লং ব্যাচ, ওই লং ব্যাচে আমাদের সপ্তাহে একদিন ক্লাস হয়, সেই ক্লাসটা আপনাদের জন্য বেস্ট। কারণ হচ্ছে আপনি একটা ক্লাস করবেন, আমাদের ক্লাসগুলো 4 ঘন্টার কম কখনো হয় না। তো লং টার্ম একটা আপনি ক্লাস করবেন, ক্লাস করার পর আপনি নিজে পড়বেন, রিভিশন দিবেন, মাঝে মধ্যে আমরা কিছু রিভিশন ক্লাসও নিয়ে থাকি। তারপর হচ্ছে পরের সপ্তাহে আপনি এক্সাম দিবেন এবং হচ্ছে নেক্সট ক্লাস করবেন। এখানে মোটামুটি আপনি 5-6 দিনের একটা গ্যাপ পাচ্ছেন। এছাড়াও হচ্ছে আমরা যারা কনসালটেন্ট আছি, বা হচ্ছে আমাদের সাথে যারা আছেন যে কনসালটেন্ট একটু ব্যস্ত থাকেন, রেগুলার আমার সময় দেওয়া সম্ভব না, তাদের জন্য এরকম একটা লং ব্যাচ। আর হচ্ছে আমাদের রেগুলার ব্যাচ আছে, রেগুলার ব্যাচে আমরা সপ্তাহে 2টা ক্লাস থাকে। তো সপ্তাহে 2টা ক্লাস তাদের জন্য যারা মোটামুটি সময় দিতে পারেন, যে আমি সময় দিতে পারবো, ইটস ওকে, তাদের জন্য আমি বলবো যে এই আমাদের যে রেগুলার ব্যাচটা আছে, সেই রেগুলার ব্যাচটা বেস্ট। ঠিক আছে, আপনি রেগুলার ব্যাচে সপ্তাহে 2 দিন ক্লাস করবেন, মোটামুটি যারা দিনে 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতে পারেন, লাইব্রেরিতে যেতে পারেন অথবা বাসায় পড়তে পারেন 6-7 ঘন্টা, তাদের জন্য আমি বলবো যে রেগুলার ব্যাচটা বেস্ট। আমাদের এক একজনের জার্নি কিন্তু এক এক রকম, সেটা চিন্তা করেই কিন্তু আমাদের এই ব্যাচগুলো আমরা সাজিয়েছি। আর আমাদের কিছু এক্সাম ব্যাচ আছে এবং হচ্ছে রিকল ব্যাচ আছে। রিকল গুলাতে আমরা যেটা করি যে লাস্ট 8টা রিকল দিয়ে থাকি। আপনি যখন, আমাদের টোটাল ক্লাস 23 এবং 23 এক্সাম, একই সাথে হচ্ছে 23 সলভ ক্লাস। আপনি অন্যান্য জায়গায় হচ্ছে আপনি হয়তো এক্সাম পেতে পারেন, বাট এক্সামের পর আমাদের যে কনফিউশন গুলো আছে, সেই কনফিউশন ক্লিয়ার করার জন্য সলভ ক্লাস, কিন্তু এটা কিন্তু জেনেসিস এর জন্য ইউনিক। ঠিক আছে, এটা আপনি আর কোথাও পাবেন না। তো এই যে সলভ ক্লাস গুলা, যারা এক্সাম ব্যাচে আছেন তারা হচ্ছে এক্সামের সাথে কিন্তু আপনারা রিকলটা ফ্রি পান টোটালি। এক্সামের সাথে আমাদের রিকলটা টোটালি ফ্রি থাকে। তো এই রিকলে আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের 8টা রিকল থাকে, 8টা রিকল এগুলো সলভ করার পরে আসলে এমআরসিএস এর জন্য নতুন করে পড়ার মতো, নতুন করে জানার মতো তেমন কিছু আমার কাছে মনে হয় লাগে না। আমরা যখন প্রিপারেশন নিয়েছি তখন, যখন জেনেসিস এর সাথে নিয়েছি, তখন জেনেসিস এর এমআরসিএস এর ব্যাচটা শুরু হয়েছে, এবং তখনই মোটামুটি গুছানো ছিল। এবং আমাদের এই মেন্টর প্যানেল এটাকে আরো এত সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছে, আমি মনে করি যে আপনি যদি জেনেসিস এর যে কোনো একটা ব্যাচের সাথে যদি যুক্ত থাকেন, তাদের জন্য এনাফ। এবং যাদের মোটামুটি একবার প্রিপারেশন হয়ে গিয়েছে, আপনি পড়াশোনা করেছেন ভালো মতো, এমআরসিএস এর যেই ভেরিয়েন্ট টাইপ অফ রিসোর্স আছে, কিন্তু আমাদের জন্য হচ্ছে স্পেসিফিক্যালি আমি যদি বলি, আমাদের শিটটা যাদের পড়া হয়েছে একবার, যারা পড়েছেন, তারা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। এক্সাম ব্যাচে ভর্তি হলে আপনার কনফিউশন গুলো ক্লিয়ার হবে সলভ ক্লাসে। একই সাথে হচ্ছে আপনি নিজেকেও যাচাই করতে পারলেন যে আপনার প্রিপারেশনটা কতটুকু আছে। তাদের জন্য হচ্ছে এক্সাম ব্যাচ। এই তো গেল আমাদের ব্যাচগুলো সম্পর্কে। এবং আমরা এর সামনে এপ্রিলের জন্য আমাদের কিছু ব্যাচ চালু আছে, এবং সামনে সেপ্টেম্বরে যারা পরীক্ষা দিচ্ছেন, যারা চিন্তা করছেন যে না আমি একটু লম্বা সময় ধরে, নর্মালি আমরা এমআরসিএস পরীক্ষাটা একটু লম্বা সময় ধরে প্রিপারেশন নিয়ে দিই, যেহেতু অনেক টাকার একটা পরীক্ষা। তো যারা চিন্তা করছেন যে আপনারা সেপ্টেম্বরে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য আমরা এইবার একটা লং একটা ব্যাচ নিয়ে এসেছি। ওই ব্যাচটা সপ্তাহে একদিন ক্লাস থাকবে, এবং হচ্ছে এই সেপ্টেম্বর পর্যন্তই আপনার ক্লাসগুলো আপনার প্রোফাইলে থাকবে। এবং আমরা চিন্তা করছি যে যারা চিন্তা অনেক সময় আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে একটা ব্যাচের পরে যখন ব্যাচের ডিউরেশন শেষ হয়ে যায়, তখন আমাদের
ক্লাসের রেকর্ডিংটা থাকে না, তো আমরা সামনে চেষ্টা করব আপনাদেরকে সেই ক্লাসের রেকর্ডিংটা যেন আপনার পরীক্ষার আগ পর্যন্ত আপনি কিভাবে রাখতে পারেন সেটার জন্য আমরা সামনে আরো চেষ্টা করব আপনাদেরকে আরো আরো বেশি সার্ভিস দেওয়ার জন্য। তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি, আমি আপনাকে 100% এনশিওর করবো না যে আপনি জিনিসে ভর্তি হলে আপনার এমআরসিএস পার্টে পাস হবেই, তবে আমি বলতে পারি যে আপনার আমাদের দিক থেকে আপনার জন্য সর্বোচ্চটা থাকবে, যেটা আপনাকে সর্বোচ্চ হেল্প করবে এমআরসিএস পার্টে পাস করার ক্ষেত্রে। শুধু এমআরসিএস পার্টে না, এমআরসিএস পার্ট বি ব্যাচও আমাদের চলমান আছে, এবং এমআরসিএস পার্ট বি তে স্পেসিফিক্যালি আমরা যেটা করতে পারি, যেহেতু আমাদের হিউজ ম্যান পাওয়ার আছে, আমরা যেটা করতে পারি, আমরা আরসিএস এর স্টাইলে একদম অফলাইন একটা মকের ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, একদম 17টা স্টেশন দিয়ে একটা মকের ব্যবস্থা করতে পারি, যেটা বাংলাদেশ না, শুধু ওয়ার্ল্ড ওয়াইড আমরাই করতে পেরেছি এখন পর্যন্ত, বিকজ আমাদের মতো মেন পাওয়ার তেমন কারো নাই, এত বড় এমআরসিএস টিম অন্য কোথাও নাই। সেই কারণে আমি আপনাকে এতটুকু এনশিওর করতে পারি যে আপনি এখানে বেস্ট সার্ভিসটুকুই পাবেন, এবং আমাদের একটা রিকল গ্রুপ, যে রিকল গ্রুপে 24/7 আমাদের মেন্টররা আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন। এই ছিল জেডিসিএস আউটলেয়ার থেকে, আউটলেয়ারের এমআরসিএস এর সেবা কতটুকু আপনাদের জন্য আমাদের কাছে আছে সেই সম্পর্কে। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য, এবং আপনাদের যদি কোনো ব্যাচ সম্পর্কে স্পেসিফিকলি কিছু জানার থাকে অবশ্যই আনমিউট করে কোশ্চেন করতে পারেন, অথবা লাইভেও আমাদের কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ বাসায়। জি, ধন্যবাদ আপুকে সুন্দরভাবে আমাদের এমআরসিএস জার্নিটা সম্পর্কে সংক্ষেপে অ্যাড করে আবার আমাদের ব্যাচগুলো সম্পর্কে বলার জন্য। বিশেষ করে আমি দুইটা ব্যাচকে অনেক বেশি ফোকাস করব, যে যারা আসলে আস্তে আস্তে প্রিপারেশন নিতে চাচ্ছেন বা মনে হচ্ছেন যে আপনি পারবেন কিনা, আসলে এত তাড়াতাড়ি সম্ভব কিনা, বা জবে আছেন বা হচ্ছে এফসিপিএস ট্রেনিং বা রেসিডেন্সি ট্রেনিং এ আছেন, তাদের জন্য আমি বলবো যে আমাদের সেপ্টেম্বর ডায়েটের যেটা একেবারে 9 মাস ব্যাপী যে ব্যাচটা শুরু হচ্ছে, লং ব্যাচটা, সপ্তাহে একটা করে ক্লাস। এই সপ্তাহে আপনি একটা করে ক্লাস করবেন, ডেইলি 2-3 ঘন্টা পড়লে কিন্তু ওই পড়াটা আপনার হয়ে যাবে। সো আপনি জবের পাশাপাশিও কিন্তু প্রথম দিকে প্রিপারেশনটা চালা যেতে পারবেন। তারপর পরীক্ষার আগে একটু বেশি সময় আপনাকে বের করে নিয়ে আসতে হবে, সেটা তো স্বাভাবিক সব পরীক্ষার জন্যই। আলটিমেটলি আমরা যদি কোরিলেট করতে পারি এফসিপিএস, রেসিডেন্সি, এমআরসিএস, এদের মাঝে কোরিলেশনটা কিন্তু অনেক বেশি। সো আপনি যেহেতু একই পড়া পড়ছেন, আপনি কেন বারবার পড়বেন? দেখেন, এখানে আমরা সবাই কিন্তু এমআরসিএস দিচ্ছি, পাশাপাশি আমি বাংলাদেশের ট্রেনিং এর সাথেও আছি। সো আলটিমেটলি আমরা একটা সুযোগ তৈরি করে রাখছি। আমার যদি পরবর্তীতে ইচ্ছা থাকে যে আমি বাইরে চলে যাব, আমার দেশে ভালো লাগছে না, বা আমার কোনো ভালো সুযোগ আছে কোনো দেশ থেকে, আমার সিঙ্গাপুর বা মালয়েশিয়া হোক বা মিডল ইস্টের কোনো কান্ট্রি হোক বা ইউকেতেই যখন আমাদের আরো বেশি অপরচুনিটি থাকবে, তখন হয়তো আমরা সুইচ করে যাওয়ার একটা সুযোগ থাকছে। সো একই পড়া যখন আপনি পড়ছেন, আমি পারছি, আরেকজন পারছে, সো আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। আপনার শুধু সেই ডিটারমিনেশনটা দরকার। এবং আমাদের ক্লিনিক্যাল ব্যাচটা যেটা আছে সেটা হচ্ছে, যারা এফসিপিএস এ অ্যানাটমি মোটামুটি ভালো করে পড়েছেন, খুব বেশি কনফিউশন নাই, বা রেসিডেন্সি কোর্সের জন্য এমআরসিএস ভালো করে পড়া আছে, ইএমআরসিএস একটু একটু পড়ছেন, বা অ্যানাটমিটা ভালো করে পড়া আছে, তারা কিন্তু ক্লিনিক্যাল ব্যাচটাতে ভর্তি হয়ে তারা আপডেটেড যে ক্লিনিক্যাল নলেজ গুলো, সেগুলো কিন্তু আমাদের ওয়ার্ডের সাথে একেবারে মিলে যায়। আমাদের ফেজে আমরা যখন একটা রোটেশনে থাকি, তখন যদি সাথে সাথে ইএমআরসিএস এর ক্লিনিক্যাল পার্টগুলো প্রিপারেশন থাকে, মানে ওয়ার্ডে কিন্তু অনেক বেশি কোরিলেট করতে পারি, যেটা কিন্তু আমাদেরকে অনেক বেশি হেল্প করে। এবং ভালো লাগে যে আমি ওয়ার্ডে এই রোগীটা দেখছি, এরকম ম্যানেজমেন্ট করছি, এটা তো আমি বইও পড়েছি। সো এইগুলো কিন্তু অনেক বেশি হেল্প হয় সব মিলে আমাদের জন্য। সো সবার প্রতি ইয়া থাকবে, যদি আপনার এরকম থাকে যে অ্যানাটমি প্রিপারেশনটা ভালো আছে, আমাকে একটু ক্লিনিক্যাল অংশগুলো লাগবে, তাদের জন্য আমরা কিন্তু স্পেশাল এপ্রিল ডায়েটের জন্য আমাদের ক্লিনিক্যাল ব্যাচও শুরু করেছি। ওভারঅল আমাদের মতো এরকম ডিটেলস রিকল বা সব মিলে একটা কনসেপ্ট ক্লিয়ার নলেজ, তারপরে আবার আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট, এটা আপনি যখনই দেন, আমাদের মেন্টররা সবসময় অ্যাক্টিভ। আপনার যে কোনো প্রশ্নের কারণে আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ রিকল গ্রুপের সাপোর্টে প্রশ্ন করেন যে এই জিনিসটা বুঝতে পারছি না, মেন্টররা রেসপন্স করেন, এটাতে কিন্তু তাদের সাথে সাথে রেসপন্স করে। এবং এটাই হয় পরীক্ষা থাকে, আমরা খুবই কনফিউজ থাকি কিছু কিছু প্রশ্ন নিয়ে, কি করব, ওই প্রশ্নগুলোর পিছনে অনেক সময় চলে যায়। কিন্তু আমাদের এই মেন্টর সাপোর্টটা থাকার কারণে এই ঝামেলাটা কিন্তু আমাদের হয় না, যেটা আমাদের জন্য আসলে একটা ব্লেসিংস। সো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং আমি ইয়া করব, যেহেতু আমাদের আউটলায়ার অফার চলছে, ভিক্টোরিয়া অফার, 13 থেকে 17 তারিখ পর্যন্ত 20% ডিসকাউন্ট প্রিভিয়াস ডক্টরদের জন্য, বা যারা একেবারে নতুন তাদের 15% ডিসকাউন্ট। যাই হোক,
ডিসকাউন্ট তো কোনো বিষয় না, খুব একটা অ্যামাউন্টও না, কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে আমি ভর্তি হব সেপ্টেম্বর ডাইটে, আমার জানুয়ারি থেকে ক্লাস, কিন্তু আপনি এখনই যদি রেজিস্ট্রেশন করে রাখেন এই অফারটা কিন্তু আপনি ব্যাচ শুরু হওয়ার আগে পেমেন্ট করলেও কিন্তু পেয়ে যাবেন, এই সুযোগটাও কিন্তু দেওয়া হচ্ছে। সো আলটিমেটলি আপনার কাছে মনে হয় যে এই মুহূর্তে আপনি পারছেন না, হয়তো এক সপ্তাহ পরে আপনার কিছু আহ, ভর্তি হওয়ার সুযোগ আসবে, বা সামনের মাসের শুরুর দিকে আপনি কিন্তু অফারটা এনরোল করে রাখতে পারেন, এই সুযোগটাও কিন্তু আমরা দিচ্ছি। সো আলটিমেটলি আমাদের এই অফারটা নিয়ে নেন, এবং হচ্ছে যারা আহ, প্রত্যাশী আপনি এমআরসিএস দিবেন, অবশ্যই দিবেন, এবং মনে মনে কল্পনা করে নিয়ে আসছেন নিজেকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাবেন যোগ্যতার, এবং বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি আপনার যাতে একটা একসেপ্টেন্স থাকে সেই জায়গাটা আপনি তৈরি করতে পছন্দ করেন, আপনি অল্পের মধ্যে না থেকে আপনার যতটুকু সামর্থ্য আছে সর্বোচ্চটুকু আপনি নিতে চান, তাহলে অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনি এমআরসিএসটা দিয়ে দেন। কারণ আপনি যখন ট্রেনিং এ ঢুকবেন বা রেসিডেন্সি পিরিয়ডে থাকবেন, সব স্যাররাই বলবে তোমরা এর ফাঁকে ফাঁকে এমআরসিএসটা দিয়ে দাও, তোমার নলেজ অনেক বেশি বেড়ে যাবে। সো এই কথাটাই আপনাদের সকলের জন্য। আমাদের প্রোগ্রামটা আমরা অনেকক্ষণ ধরে পরিচালনা করছি, আমাদের মেন্টররা বিভিন্ন কথা বললেন। আহ, আহ, তো যাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, অথবা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের গ্রুপে, আমাদের চ্যানেলে, সে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন, অসুবিধা হবে না। ধন্যবাদ সবাইকে শুরু থেকে যুক্ত থাকার জন্য। কারো কোনো কথা না থাকলে আমরা আজকে প্রোগ্রামটা এখানে শেষ করব। আমরা তাহলে প্রোগ্রামটা এখানে শেষ করি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে শুরু থেকে যুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।